মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাল ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার। এবারের বাজেটে কোনো চমক দেখছে না সিপিডি। স্বাস্থ্য খাতকে অবহেলা করায় হতাশ বিশেষজ্ঞরা। দেশ সুস্থ রাখতে বরাদ্দ বাড়ানোর দাবি। ডিসেম্বরের পর নির্বাচন আয়োজনের কোনো কারণ দেখছে না বিএনপি। সংস্কারের নামে অহেতুক কালক্ষেপণের অভিযোগ। এবং গ্যাস সংকটে ফুয়েলিং সহ শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, বাড়ছে ক্ষোভ। দ্রুত সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা জ্বালানি উপদেষ্টার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। জুলাই আগস্ট গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে কাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে। আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একটু সময় লাগলেও বিচার কাজে নিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে বলেও জানান তিনি। কাজী পাপ্পুর প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতাকে গুলি করে হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। আন্দোলন দমাতে সরকারি দলের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে প্রায় ১৫০০ মানুষ প্রাণ হারায়। আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সেমিনার আয়োজন করে মানবাধিকার সংগঠন অধিকার। এতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিলের কথা। অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী বিচারটা কন্টিনিউয়াসলি চলবে, কোনো অ্যাডজর্নমেন্ট ছাড়া প্রতিদিন চলবে। মানবাধিকার রক্ষা করা, বিচারের নামে অবিচার যাতে না হয়, অতীতে যেগুলো হয়েছে সেগুলো যাতে না হয়, সেগুলোর ব্যাপারে আমরা খুবই সতর্ক এবং সাবধান আছি। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা সহ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিচার কাজ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ হচ্ছে বলেও জানান তিনি। এই তদন্ত শেষ হতে একটা যুক্তিসঙ্গত সময় লাগবে। এটা মোবাইল কোর্টের মতো নয়। ম্যাজিস্ট্রেট গেল, ভোক্তা অধিকার গেল, গিয়ে বলল আপনার সামগ্রীতে ভেজাল আছে, তাৎক্ষণিক ৫০,০০০ টাকা বা ৫ লক্ষ টাকা জরিমানা করে দিল, অথবা ১ মাসের জেল দিয়ে দিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সেরকম নয়। সে কারণে তদন্তটা শেষ হতে এই যে সময়টা লেগেছে বা লাগছে, সেইটা যুক্তিসঙ্গত সময়। আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে বিচারের ব্যাপারে বাংলাদেশ এক উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবে। এর আগে গত ১২ মে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হয়। ওই দিন ব্রিফিং এ চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে ১৪০০র বেশি মানুষের হত্যার দায় শেখ হাসিনা। ৫টি অভিযোগ আনা হয়েছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ট্রাইব্যুনালের অনুমতি পেলে অভিযোগ দাখিলের শুনানি বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এস.এইচ. তামিম। বিকেলে এক ভিডিও বার্তায় তিনি একথা জানান। বিজ্ঞ চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে ফরমাল চার্জ দাখিলের সাথে সাথে আমরা ট্রাইব্যুনালে উক্ত ফরমাল চার্জের উপরে শুনানির বিষয়টি সরাসরি সম্প্রচার করার জন্য ট্রাইব্যুনালের বরাবর আবেদন করব। মাননীয় ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করেন এবং সরাসরি সম্প্রচারের অনুমতি দেন, তবে ট্রাইব্যুনালের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থেকে ফরমাল চার্জের উপরে শুনানির প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। দুর্নীতিবাজদের জব্দ করা সম্পদ যুক্ত করলে এবারের বাজেটে চমক হতে পারত বলে মন্তব্য করেছেন সিপিডির মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আর জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে করমুক্ত সুবিধা দেওয়ার দাবি জানান বক্তারা। সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে এসব কথা বলেন তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। বাজেট সামনে রেখে রাজস্ব বাড়াতে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার লুটপাট করে $100 বিলিয়ন বিশাল ঋণের বোঝা জনগণের উপর চাপিয়ে দিয়েছে। যে বাজেটের মধ্যে দিয়ে সরকার লুটতারাজ করেছে, আমাদের মাথায় $100 বিলিয়ন ঋণের বোঝা রেখে পালিয়ে গিয়েছে। সেই গতানুগতিক বাজেট যদি আমরা পাই তাহলে কিন্তু আমাদেরকে হতাশার জায়গায় তৈরি হবে। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের অর্থনীতি সংস্কারে শ্বেতপত্র প্রণয়ন কমিটির অধিকাংশ সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি। অনেকগুলো আমরা দেখেছি যে সেইভাবে হয়নি। যে লোকটা ট্যাক্স দেয় তার যে টিআইএন আছে, সাথে বিআইএন আছে, তার একটা ভ্যাট নাম্বার আছে, তার একটা জাতীয় পরিচয়পত্র আছে, তার আবার ফ্যামিলি কার্ড আছে, তার আবার ওখানে ভর্তুকির কার্ড আছে। এই সবগুলো তথ্যকে যদি আপনি একত্রিত না করেন তাহলে তার সামগ্রিক আয় এবং সামগ্রিক অবস্থান কিন্তু আমরা পরিষ্কার করে বুঝি না। করের আওতা বাড়ানোর মতো নতুন কিছু না থাকায় এবারের বাজেটে কোনো চমক নেই বলেও মন্তব্য করেন তিনি। এটা গতানুগতিক দুঃখজনকভাবে হতে যাচ্ছে। ব্যাংক লুটেরা ও অর্থ পাচারকারীদের সম্পদ জব্দ করে বাজেটে যুক্ত করলে অর্থায়নের নতুন খাত হতে পারত বলে মনে করেন এই অর্থনীতিবিদ। এই বাজেটের সবচেয়ে বড় চমক হতে পারত যারা ব্যাংকের টাকা ফেরত দিলেন না, কিন্তু তাদের কাছ থেকে সম্পত্তি জব্দ করে সেগুলোকে বিক্রি করে তাদের ব্যাংকে রক্ষিত টাকাকে এখানে নিয়ে এসে তাদের শেয়ারগুলোকে বিক্রি করে দিয়ে বিদেশে যেই টাকা চলে গেছে সেই টাকার এখন কিছু কিছু পদক্ষেপের ভিতরে আছে, সেগুলিকে আমরা যদি নিয়ে আসতে পারতাম, অর্থায়নের একটা নতুন খাত খুলতে পারতাম, তাহলে একটা অভিনব খাত হিসেবে আসবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। প্রতিটি মানুষের মানসম্মত চিকিৎসা নিশ্চিতে বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো সময়ের দাবি হলেও দেশে হচ্ছে তার উল্টো। যেখানে সিংহভাগ মানুষের উপার্জনের একটা বড় অংশ চিকিৎসা সেবায় ব্যয় হয়, সেখানে স্বাস্থ্য খাতকে তাচ্ছিল্য করাকে হাস্যকর বলছেন বিশেষজ্ঞরা। শুধু ব্যক্তি নয়, দেশকে সুস্থ রাখতে এই খাতে বরাদ্দ বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। স্বাস্থ্য সেবায় দিন দিন ব্যক্তি নিজস্ব ব্যয় বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে বর্তমানে চিকিৎসায় বাংলাদেশে ব্যক্তি নিজস্ব ব্যয় ৭৪%। এটি প্রতিবেশী দেশগুলোর চেয়ে কয়েক গুণ বেশি। এর মধ্যে শুধু ওষুধে ব্যয় হয়েছে ৪৪%। গত এক বছরে হাসপাতালগুলোতে রোগ নির্ণয়ে বিভিন্ন পরীক্ষার খরচ, চিকিৎসকের পরামর্শ ফি ও ওষুধের খরচ বেড়েছে কমপক্ষে ১৫%। দেশে ইদানিংকালে অসংক্রামক রোগের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়লেও সেসব মোকাবেলায় বরাদ্দ খুবই কম। সার্বিক বিবেচনায় স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর পাশাপাশি একটি সুপরিকল্পিত রোগ প্রতিরোধ ও নিরাময় ব্যবস্থা গড়ে তোলা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের অনেকগুলো জনস্বাস্থ্য কর্মসূচি আছে যেগুলো খুব সফল হচ্ছিল এবং তার ফলে অনেক রোগ কমে যাচ্ছিল, অনেক মৃত্যু কমে যাচ্ছিল। আমাদের ৫ বছরের নিচে যে বাচ্চা, তাদের মৃত্যুর হার এবং মৃত্যুর সংখ্যা দুটোই কমে আসছিল অনেক দিন থেকে। কিন্তু ইপিআইএ নানা প্রকার ঘাটতি। এখন ইপিআইএ আমাদের একদিকে লোকবল নেই, আমাদের জিনিসপত্র ঠিকমতো থাকছে না, টিকার চাহিদা সরবরাহ ঠিকমতো নেই। এবার বাজেটে স্বাস্থ্যর বরাদ্দ ১৮,১৪৮ কোটি টাকা। গত অর্থ বছরে এ খাতে বরাদ্দ রাখা ছিল ৪১,৪০৮ কোটি টাকা। অথচ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বরাদ্দ ১০ থেকে ১২% উন্নীত করা উচিত। সামষ্টিক অর্থনৈতিক চাপে থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই বাজেট প্রণেতারা স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানোর পথ বেছে নেন। আসছে বাজেটেও এই নীতি অবলম্বন করা হয়েছে, যাকে মোটেও ভালো চোখে দেখছেন না বিশেষজ্ঞরা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্বাস্থ্য সেবা ভালো পাবো না, মানবিক সেবা পাবো না, রোগের ঝুঁকি বেড়ে যাবে, এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত। এটা হইতে পারে না। স্বাস্থ্য বাজেট পুনরায় এটা দেখা, পুনর্মূল্যায়ন করা। বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রয়েছে জিডিপির ৫%, যা রোগ সারানোতেই ব্যয় হয়। শুধু চিকিৎসা নয়, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিনিয়োগ হিসাবে মনে করে এই খাতে বরাদ্দ বাড়ানো জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে কেন নির্বাচন নয়, এমন প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক দল ছাড়া সবাই দ্রুত নির্বাচন চাইছে, আর সংস্কারের নামে কালক্ষেপণ হচ্ছে অভিযোগ করে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা
এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ভয়ভীতি দেখিয়ে নেতাকর্মীদের দাবিয়ে রাখা যাবে না। নির্বাচন কমিশন বলেছে তারা নির্বাচনের জন্য সার্বিকভাবে প্রস্তুত, কেন সেই প্রস্তুতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না? সেখানে কি কাজ করছে, কোন মানসিকতা কাজ করছে, সেগুলোকে ছেড়ে ফেলে দিন, মানুষের অধিকার আদায়ের প্রতি সম্মান দিন। নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের পথ কেউ রুদ্ধ করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়েই প্রতিহত করা হবে। আমি গণতন্ত্রের কথা বলছি, অনির্বাচিত সরকার কি করবে না করবে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা আছে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই, আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। অভ্যুত্থানের পর যেসব দলের জন্ম হয়েছে কেবল তারাই নির্বাচন চায় না বলে অভিযোগ করেন তিনি। এই গঠিত যাদের নিবন্ধন হয় নাই, যাদের জন্ম 5 আগস্টের পর, কথা বলতে চাই না এই জন্য আমরা জাতিকে বিভক্ত করতে চাচ্ছি। জিয়াউর রহমান সাহেবের মতো তারেক রহমান সাহেব চাচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ করা। কৃষক দলের এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, জাতীয় ঐক্য বিনষ্টে একটি গোষ্ঠী চক্রান্ত করছে। আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি, অবিরাম আমরা নির্যাতিত হয়েছি, কারাবাসে গিয়েছি, আয়নাগরে গিয়েছি, কিসের জন্য? এই অধিকার আদায়ের জন্য। আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা খুব দুঃখজনক। ডিসেম্বরের পর নির্বাচনের জন্য একটি যুক্তি থাকলেও তা জাতির সামনে প্রকাশে সরকারকে আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান, সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে। এই ইগু কেন আপনারা লালন করেন? নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নাই, আপনার সামনে যুক্তি নাই, কেন আপনি ডিসেম্বরের বাইরে যেয়ে নির্বাচন দিবেন? তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। শুরু হয়েছে রেলপথে ঈদযাত্রা। প্রথম দিনে শিডিউল বিপর্যয় না থাকা সহ নিরাপত্তা নিয়ে স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। রেল সচিব ফাহিমুল ইসলাম জানান, বাড়তি চাপ সামলাতে ঈদযাত্রায় থাকবে 5 জোড়া বিশেষ ট্রেন আর কোরবানির পশু পরিবহনে 3টি বিশেষ ক্যাটেল ট্রেন। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। শনিবার ভোর 6টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এর মধ্য দিয়ে শুরু হয় ঈদুল আজহা ঘিরে রেলের ঈদযাত্রা। ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে ঢাকা রেলওয়ে স্টেশনে। এরপর যতগুলো ট্রেন ছেড়েছে কোনোটিতেই ছিল না শিডিউল বিপর্যয়ের বিড়ম্বনা। পাশাপাশি নিরাপত্তা, পরিচ্ছন্নতা সহ সার্বিক বিষয়ে সন্তোষ জানিয়েছে যাত্রীরা। যাত্রা এমন নির্বিঘ্ন হলে ঈদ আনন্দে ভিন্ন মাত্রা দেবে বলে মনে করেন ঘরমুখো মানুষ। অন্যবারের মতো তো তেমন ভিড় নেই, এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়তে হয়নি। রেলযাত্রা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আশা করি টাইমেই ট্রেন আসবে। ভিড় নেই, আর পাশাপাশি আমরা অনলাইনে টিকিট নিছি, অসুবিধা হয়। বাড়িতে গিয়ে সালামি উঠাবো, পরে বোম কিনবো, ফাটাবো এগুলা। টিকিট অলরেডি 10 দিন আগে থেকে শেষ হয়ে যায়, আমি আসলে ওই সময় করতে পারি নাই, যার ফলে টিকিটটা আমি আসলে কিনতে পারি না। টিকিট নিয়ে এবার আমাদের তেমন কোনো সমস্যা পোহাতে হয়নি। এতদিন পর বাবা মার সাথে দেখা হবে, ছোট ভাই বোনরা আছে, সবার সাথে দেখা হবে, সেই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে। ওই ব্যবস্থাটা যদি এরকম থাকে, এই রেলের সাথে আনন্দটা ভাগাভাগি করে নিতে পারবে। রেল স্টেশনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এবারের পরিকল্পনা তুলে ধরেন রেল সচিব। আমাদের প্রস্তুতিও কিন্তু গতবারের তুলনায় আমরা আরো ভালোভাবে নিয়েছি। গতবার আমাদের যেই জায়গাতে আমাদের লুপ হোলস ছিল সেগুলো আমরা এবার মিট করবার জন্য চেষ্টা করেছি। যখন যাত্রীদের পরিবহন হয় তখন যেন ক্যাটেল এখানে না উপস্থিত হয়। আমরা যতদূর সম্ভব রাত্রিবেলায় 3-4টের দিকে যেন ক্যাটেল স্পেশালগুলো এখানে পৌঁছায়, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। যথাসময়ে নিরাপদে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঈদুল আজহাকে ঘিরে নারীর টানে বাড়ি ফেরারা এবার ঈদযাত্রায় সন্তোষ জানিয়েছেন। তারা আশা করছেন এমন পরিচ্ছন্ন এবং সুন্দর পরিবেশে পুরো ঈদের যাত্রা তাদের আরও আনন্দ বাড়িয়ে দিবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। শিল্প কারখানা সহ রিফিউলিং স্টেশনে গ্যাস সংকটের তীব্র আকার ধারণ করেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ার অভিযোগ করছেন
যান চালকরা। এদিকে গ্যাস সংকটের সত্যতা স্বীকার করে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন দ্রুতই গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে। তিনি জানান, ইতোমধ্যে এলএনজি দেশে পৌঁছেছে, কিন্তু সমুদ্র উত্তাল থাকায় জাহাজ ভিড়তে পারছে না। আলহাজ হোসেনের সহযোগিতায় মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ায় এভাবেই নিজের হতাশা ব্যক্ত করেন এই সিএনজি অটোরিকশা চালক। 15-20 দিন ধরে যে গ্যাসের যে একটা সংকট, এই গ্যাসটা গেল কোথায়? আমরা যে কর্ম করে খাই ভাই, আমি কিন্তু আমার কর্ম, আমার প্রতিদিনই 1800 টাকা খরচ। এই গ্যাসে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লাগিয়ে যায়। তাহলে ভাই আমরা তো পেট চালাবো কি করে? আমরা এখন বর্তমানে হতাশ হয়ে গেছি ভাই। গ্যাসের এমন সংকট প্রায় সব সিএনজি স্টেশনেই। গ্যাসের দুঃখই আমাদের বড় দুঃখ। গ্যাসের কারণে আমরা ঠিকমতো গাড়ি চালাতে পারতেছি না, এমনকি ভাড়াও মারতে পারতেছি না, ফ্যামিলিও চালাতে পারতেছি না। এই দেশে গরিবের কোনো স্বাধীনতা নাই। এই যে গাড়িটা নিয়ে বাইরে 1000 টাকা জমা দিতে হবো, জমা মাপ নাই। যদি জমা না দিতে পারে মহাজন গাড়ির চাবি না যাবো। নগরী বিভিন্ন সিএনজি স্টেশন ঘুরে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মাস ধরেই চলছে গ্যাস সংকট। বিশেষ করে সকাল 9টার পর থেকে বেলা প্রায় 3টা পর্যন্ত চাপ থাকছে খুবই কম। গ্যাস নিতে পারি না, তারপরে পুলিশে দাঁড়াইছি, পুলিশে এসে কাগজ নিয়ে যায়। এই সংকটে মনে করেন 4000 টাকা ভাড়া মারলে 2000 টাকা থাকে, 1000 টাকা নেওয়া যায় ওভার কমিশন, আর 1000 টাকা গ্যাস নিতে হয়। আমাদের এই সমস্যার মধ্যে যদি সে দেশ চালাইতে না পারে তাহলে বাদ দিয়ে দেখ, দরকার নাই। আমরা করে লমু, ঠিক করে লমু, কারে দরকার আমরা যোগ্য ব্যক্তিরে বয়ে লমু। গ্যাসের সংকট আছে শিল্প কারখানাতেও। চাহিদা মতো গ্যাস না মেলায় ব্যাহত হচ্ছে উৎপাদন। অভিযোগ খতিয়ে দেখতে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় কয়েকটি কারখানা পরিদর্শন করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে গ্যাস সংকটের কারণ জানান। বলেন, দ্রুতই গ্যাস সংকট কেটে যাবে। গ্যাস সরবরাহের যে অভিযোগ এরা শিল্প মালিকরা করে আসছেন, আমরা এখানে কিছুটা সত্যতা পাচ্ছি এবং এইটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। আমরা 4 কার্গো এক্সট্রা এলএনজি আনতেছি। তা আমরা আশা করতেছি আজকে বিকালের মধ্যেই, সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালানোর কথাও জানান উপদেষ্টা। সব এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে। সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী, আমরা ওই তিতাসে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং আমরা একটা একটা ম্যাসিভ একটা ডিসকানেকশন ড্রাইভ আমরা শুরু করব। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। আগামী জুনের মধ্যে বেশ কিছু নদী খনন ও দূষণমুক্ত করার পরিকল্পনা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফ্যাসিস্টদের পতন হলেও তাদের দোসর ও স্বার্থন্বেষী মহল সরকারের ইতিবাচক কাজে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। সকালে পরিবেশ অধিদপ্তরে নির্বাচনী ইশতেহারে জলবায়ু পরিবর্তন অগ্রাধিকার বিষয়ক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। এতে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক দাবি করেন, 2 দিনের টানা বৃষ্টির পরেও রাজধানীতে সেভাবে জলাবদ্ধতা হয়নি। চরম স্বৈরাচার, নিপীড়নমূলক, কর্তৃত্বপরায়ণ একটা শাসন ব্যবস্থা থেকে আমরা মুক্তি পাব। এই মুক্তি পেলেই থিংস উইল নট ফল ইনটু প্লেস অটোমেটিক্যালি। মুক্তি পেলে সবকিছু দেশে ঠিক হয়ে যাবে তা না, কারণ সে তো সিস্টেম গড়ে দিয়ে গেছে জায়গায় জায়গায়। সেই সিস্টেম তো নানানভাবে ব্লক তৈরি করবে, প্লাস সুযোগ সন্ধানী স্বার্থান্বেষী মহল তো আছেই। সো ইট উইল টেক টাইম। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে দেশের জন্য নেতাকর্মীদের কাজ করে যাবার আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ AKM মোয়াজ্জেম হোসেন। রাজধানীর মিরপুর পল্লবীতে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শহীদ জিয়ার মতন মহান নেতা আর কখনোই এই জাতি পাবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় নেতাকর্মী সহ এলাকাবাসী এই আয়োজনে উপস্থিত ছিলেন। রাজধানীর উত্তরার সেন্টার পয়েন্টে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ সেন্টারের উদ্বোধন হয়েছে। এই স্টোরটি বাংলাদেশের টেকনোর যাত্রায় একটি বড় মাইলফলক। আধুনিক প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রা নিশ্চিত করতে টেকনো নিয়ে এসেছে বেশ কিছু ইনোভেটিভ প্রোডাক্ট। এর মধ্যে রয়েছে মেগা মিনি গেমিং, G1, পকেট গো, TWS, AI স্মার্ট চশমা, স্মার্ট ওয়াচ, স্মার্টফোন, ট্যাবলেট ও স্মার্ট ডিভাইসেস।
আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় 150 ছাড়িয়েছে প্রাণহানি, বাস্তুচ্যুত হয়েছে 3000-এরও বেশি মানুষ। এদিকে ইসরায়েলের বাধায় পশ্চিম তীরে যেতে পারেনি 6টি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এর মধ্যে শনিবার দিনভর হামলায় আরও 60 ফিলিস্তিনি নিহত হয়েছে। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলীয় নাইজার প্রদেশের মোকওয়া শহরে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রাণহানি ছাড়িয়েছে 150। রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার তথ্য মতে বন্যায় 3000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত এবং 2 শতাধিক ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। স্থানীয়রা বলছেন প্রবল স্রোতে অনেকে নাইজার নদীতে ভেসে গেছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে গাজায় থেমে নেই ইসরায়েলি ধ্বংসলীলা। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি হামলায় আরও 60 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 19 মাস ধরে চলা তাণ্ডবে প্রাণহানি ছাড়িয়েছে 54,300। জাতিসংঘ বলছে গাজার অন্তত 23 লাখ মানুষ খাদ্যাভাবে ভুগছে। উপত্যকাটিকে বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত মানুষের জনপদ আখ্যা দিয়েছে সংস্থাটি। ত্রাণ সরবরাহের পর এবার ফিলিস্তিনের পশ্চিম তীরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, মিশর এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের যেতে বাধা দিয়েছে ইসরায়েল। রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল তাদের। তেল আবিব বলছে বৈঠকটি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে ভেবেই তাদের পশ্চিম তীরে যেতে দেওয়া হয়নি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। টানা হারে আইসিসি টি20 র্যাঙ্কিংয়ে 9 থেকে 10-এ নেমে গেছে বাংলাদেশ। মূলত সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারায় টাইগারদের এমন অধঃপতন। টি20তে 225 থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন 220। 3 পয়েন্ট বেশি নিয়ে বাংলাদেশকে টপকে গেছে আফগানিস্তান। আর শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, 2 আছে অস্ট্রেলিয়া। মাস 6 আগেও ওয়ানডেতে 10-এ নেমে যায় টাইগাররা। টেস্টের অবস্থাও খারাপ, র্যাঙ্কিং অবস্থান 9 নম্বর। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাল। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার। এবারের বাজেটে কোনো চমক দেখছে না সিপিডি। স্বাস্থ্য খাতকে অবহেলা করায় হতাশ বিশেষজ্ঞরা। দেশ সুস্থ রাখতে বরাদ্দ বাড়ানোর দাবি। ডিসেম্বরের পর নির্বাচন আয়োজনের কোনো কারণ দেখছে না বিএনপি। সংস্কারের নামে অহেতুক কালক্ষেপণের অভিযোগ। এবং গ্যাস সংকটে ফুয়েলিং সহ শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, বাড়ছে ক্ষোভ। দ্রুত সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা জ্বালানি উপদেষ্টার। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।